মৃদু আলো জ্বলে রয়েছে সামনের অন্ধকারের মাঝে। তাতেই অন্ধকার আলোকিত হওয়ার বদলে যেন উল্টো হয়েছে, আলোটাই অন্ধকার হয়ে গেছে। খাঁচার ভেতর যেভাবে পাখি প্রথম প্রথম ভয়ে থরথর করে কাঁপে, তেমনি অন্ধকারের মাঝে আলোর শিখাটাও থরথর করে কেঁপে উঠছে মাঝে মাঝে। প্রদীপটাকে একা হাতের আলতো স্পর্শে নামিয়ে রাখল বৃদ্ধ লোকটি। তারপর সামনে রাখা কলাপাতার উপরে রক্ত মাংস মাখা মাংসের টুকরোগুলোকে সাজিয়ে দিয়ে সামনের জঙ্গলের ভেতরের দিকে তাকিয়ে অদ্ভুত গলার স্বরে কি যেন বলে উঠল। অদ্ভুত সেই কণ্ঠস্বর একই কথা বেশ কয়েকবার বলতে না বলতে হঠাৎ করে সামনের দিকে ভাঙা পাথরের দেওয়ালের ভেতরের দিকে অন্ধকারের মধ্যে ধক করে পাশাপাশি জ্বলে উঠল দুটো চোখ। একটা অদ্ভুত সোঁদা গন্ধ বাতাসে মিশে বৃদ্ধের নাকে এসে লাগল। তাতে যেন বৃদ্ধের মুখে হাসি ফুটে উঠল। এইবার সামনের সেই খোলা অন্ধকার মতো জায়গার দিকে তাকিয়ে বৃদ্ধ বলে উঠল, এসেছিস? আবার এসেছিস তুই? আমি জানতাম ঠিক আসবি। আমার ডাক তুই মানা করতে পারবি না। ধক ধক করে জ্বলতে থাকা সেই দুটো চোখ যেন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো, যেন কালো অন্ধকার দিয়ে তৈরি তার গোটা শরীর। শুধু চোখ ছাড়া আর কোনো কিছু বোঝা যায় না। মোটকা নোনা গন্ধ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। ওটা কি জন্তু নাকি অন্য কিছু তা বোঝা সম্ভব নয়। ভেতরের দিক থেকে শব্দ ভেসে আসছে, কিন্তু এই অন্ধকারের দুই চোখা দানব যেন কোনো শব্দ করে না। পাতার মধ্যে খসখস শব্দ করে আরেকটু এগিয়ে এসে কলা পাতার সামনে দাঁড়িয়ে যেন নিজের মুখটা নামিয়ে আনল সে। নিচে একটু আগে সদ্য কেটে আনা মুরগির মাংস ছড়িয়ে রয়েছে। বৃদ্ধ লোকটা আবার হাসল। দুটো হাত আকাশের উপরের দিকে তুলে চিৎকার করে সেই আগের মতোই কথাগুলো বলতে যাবে, এমন সময় চারপাশ থেকে আলো আর লাঠি নিয়ে হই হই করে কেউ যেন ঢুকে পড়ল সেখানে। ওরে বাবা রে, ওটা কি মাংস খাচ্ছে? সে কথার প্রত্যুত্তরেই আর একজন বলল, শেয়ালের মতো দেখতে ওটা কি রে? কিন্তু আসলে তো শেয়াল বলেই মনে হচ্ছে না। ওটা কি? এই ধর ধর আরে ধর বুড়োটাকে চেপে ধর না। তাদের কথায় কয়েকজন মিলে বুড়োকে চেপে ধরতেই বুড়ো চিৎকার করে ওঠে, খবরদার খবরদার, এমন কাজ করিস না। এই সময় আমায় এখান থেকে নিয়ে যাস না। আমি যদি চলে যাই তাহলে ওকে আর কেউ আটকাতে পারবে না। এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। এই জঙ্গলের মধ্যে তুমি কাঁচা মাংস নিয়ে এসে এসব ভয়ঙ্কর ব্যাপার স্যাপার করো। এবার এ কথা জমিদার জানতে পেরে গেছে, আর তোমাকে এই কাজ করতে দেওয়া যাবে না। ততক্ষণে সেই কালো ছায়াটা কলা পাতার উপরের মাংসগুলো খেয়ে আবার ঢুকে পড়েছে সেই অন্ধকারের মধ্যে। আলো নিয়ে চারপাশটা ঘুরেও কেউ কিন্তু তাকে দেখতে পেল না। বৃদ্ধ আবার বলল, আমি 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 জমিদারের কাছে যাব, আমি নিজেই যাব, কিন্তু আমায় কিছুক্ষণের জন্য তোমরা ছেড়ে দাও, নইলে কিন্তু ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে। একবার যদিও আমার বাঁধন থেকে মুক্ত হয়ে যায় তাহলে এই জঙ্গলে আর কোনোদিন কেউ ঢুকতে পারবে না। এত কষ্ট করে এতদিন পরে তোমায় ধরতে পেরেছি, এত সহজে ছেড়ে দেব? আমরা কি বোকা নাকি? জমিদার মশাই যদি একবার জানতে পারেন তাহলে আমাদের সকলের গর্দান নিয়ে নেবেন। এই 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 তোরা চল,
ওকে টানতে টানতে নিয়ে চল, দরকার হলে দড়িতে বেঁধে নিয়ে চল, কিছুতেই ছাড়বি না। বৃদ্ধ বুঝতে পারল তাকে ওরা নিশ্চয়ই ছাড়বে না। তার দুটো হাত পেছন থেকে শক্ত করে ধরে রয়েছে দুজন। অন্ধকারের ভেতরে সেই কালো অবয়ব তখন যেন মিলিয়ে গেছে। কলা পাতার উপর পড়ে রয়েছে আরেকটা কাঁচা মাংসের টুকরো। বৃদ্ধ আবার ধীরে ধীরে সেই মন্ত্রটা বলতে লাগলো। তারপর অন্ধকারের মধ্যে কার উদ্দেশ্যে যেন বলল, তুই এখানেই থাকবি যতদিন না পর্যন্ত আমি আবার এসে তোকে এখান থেকে মুক্ত করে দেব। তুই এখানেই থাকবি। তোর এই এলাকার মধ্যে যদি কেউ আসে তাহলে সে তোর ভোগ। তবে মনে রাখিস, এই এলাকা ছেড়ে তুই কোথাও যাবি না। অদ্ভুতভাবে এইবার ওদের সবার রক্ত জল করে দিয়ে ভেতরের অন্ধকার থেকে যেন একটা শেয়াল ডেকে উঠল। কিন্তু শেয়ালের ডাক কখনো এমন হতে পারে না। জঙ্গলের ভেতরে অনেক শেয়াল আছে, কিন্তু এই ডাকটা যেন অদ্ভুত ভয়ঙ্কর। সেই ডাক শুনে ওরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আর সেই ডাকটা হবার সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর নানা জায়গা থেকে আরও শেয়ালের দল একসঙ্গে ডেকে উঠল। আমাকে যখন তোরা ছাড়বি না, তখন একটা কথা মনে রাখিস, এই জঙ্গলের ভেতর যেন কেউ না আসে। আর এলেও রাতের বেলা যেন এই জঙ্গলের মধ্যে না থাকে। যদি থাকে তাহলে কিন্তু তার সর্বনাশ হবে। লোকগুলো কিন্তু এবার আর হাসতে পারল না। সেই শেয়ালের ভয়ঙ্কর গর্জন শুনে বৃদ্ধকে ধরে টানতে টানতে তারা নিয়ে যেতে লাগলো বাইরের দিকে, কিন্তু বেশি দূর এগোতে পারল না। একটা ঝটকা টানে বৃদ্ধ ওদের দুজনের মধ্যে একজনের হাত ছাড়িয়ে ফেলল। তারপর কোমরের কাছে গুঁজে রাখা রক্ত ভেজা একটা বাঁকানো ছুরি নিজের গলায় বসিয়ে দিয়ে একটা হ্যাচকা টান দিতেই তার গলার নলি কেটে গল গল করে রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়তে লাগলো। আরে এই বুড়োটা করলো কি? জমিদার যে আমাদের ওপর এবার রাগ করবে। জমিদার তো বলেইছে, যেভাবে হোক ওকে জ্যান্ত কিংবা মৃত নিয়ে যেতেই হবে। ওর জন্যই জমিদারের অনেক ক্ষতি হয়েছে। ওর মৃতদেহটা নিয়ে গেলেই হবে, তোরা চিন্তা করিস না। এই এই চল, ওর পা দুটো ধর, তারপর টানতে টানতে নিয়ে চল জমিদারের বাড়ি পর্যন্ত। বৃদ্ধের শরীরটা মাটিতে লটকাতে লটকাতে চলতে লাগলো। জঙ্গলের বাইরের দিকে রক্ত ছড়িয়ে পড়তে লাগলো মাটিতে। আর ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে আবার বেরিয়ে এলো উজ্জ্বল দুটো চোখ। ধীরে ধীরে এগিয়ে এসে কলা পাতার উপরে থাকা মাংসটাকে মুখে তুলে নিয়ে কচর কচর করে সে খেতে লাগলো। আর তারপরেই বাতাসে বৃদ্ধের রক্তের গন্ধ শুকতে শুকতে এগোতে লাগলো সামনের দিকে। গোটা জঙ্গলের ভেতরে আরেকবার শেয়াল ডেকে উঠল। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে মহিম কিন্তু বলল, কাজটা কি ঠিক হলো? এতদিন ধরে আমরা এই গ্রামে বাস করি, অথচ এতদিন পরে আমাদের গ্রামের জমিদার আমাদের সঙ্গে এমন করলে। আরে কপালে যা আছে তাই হবে, কিন্তু তাই বলে আমরা ডাকাত? জমিদারের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলাম, এমন কথা জমিদার বললো কেন বলতো? এখনো বুঝতে পারলি না? জমিদার গ্রামের মানুষদের ওপর যে অত্যাচার করে সেটা তো আমরা বুঝতে পেরে গেছিলাম। গ্রামের লোকেদের সেসব কথা বলে জমিদারের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, তাই একটা মিথ্যে কথা বলে ওরা আমাদের গ্রাম ছাড়া করার পরিকল্পনা করেছে। আরে একবার যদি আমাদের ধরতে পারতো তাহলে কি যে হতো, কিন্তু জমিদার বাড়িতে আগুনটা কে লাগালো সেটাই তো বুঝতে পারছি না। সেই আগুন লাগাবার জন্যই ওদের উপরে নাম পড়েছে। জমিদারের লোকেরা বলছে মহিম এবং ভবানী নাকি জমিদারের বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিল,
কিন্তু কিছু করতে না পেরে তাদের পেছনের ঘরটায় আগুন লাগিয়ে দিয়েছে। যদিও কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এমন কথা চারপাশে রটে যাওয়ার জন্য গ্রামের লোকেরা লাঠি সোঁটা নিয়ে মহিম আর ভবানীকে ধরতে এসেছিল। কিন্তু ওরা প্রাণ নিয়ে পালিয়েছে, ঢুকেছে গ্রামের শেষের দিকে এই জঙ্গলের মধ্যে। হন্তদন্ত হয়ে এসে ঢুকেছে, যদিও আসার সময় ভবানী বলেছিল কি জঙ্গলের মধ্যে যাব? আরে ওই জঙ্গলে তো গ্রামের লোকেরা পর্যন্ত যায় না। আর শুনেছি কি সমস্ত নাকি আছে ওই জঙ্গলে। মাঝে মাঝে রাতের দিকে জঙ্গলের ভেতর থেকে শেয়ালের ডাক শোনা যায়। আরে জঙ্গলের ভেতর থেকে শেয়ালের ডাক শোনা যাবে না তো কুকুরের ডাক শোনা যাবে? তুইও যেমন। ওইখানে গ্রামের লোকেরা যায় না বলেই তো যেতে চাইছি। আজকের রাতটা জঙ্গলে কাটিয়ে কাল সকালে বেরিয়ে এসে দেখব আসল ব্যাপারটা কি হয়েছে। সঙ্গে সঙ্গে ওরা ঢুকেছিল। জঙ্গলের ভিতরে ঢুকতে ঢুকতে চারপাশের অন্ধকারটা যেন ওদের জাপটে ধরেছিল। আকাশে চাঁদের অল্প আলো রয়েছে, তবুও ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না। জঙ্গলটা বেশ গভীর। ওদের এই মহিমপুর গ্রামের কোনো মানুষ আজ পর্যন্ত এই জঙ্গলের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেননি। তার অবশ্য একটা কারণ আছে। ভবানী মনে মনে যতটা দুঃখ পেয়েছিল, মহিম কিন্তু তার চেয়ে বেশি পেয়েছিল, বিশেষ করে গ্রামের লোকেদের জন্যই, যাদের জন্য তারা এত কিছু করেছে। আর সেই গ্রামের লোকেরাই নাকি তাদের ডাকাত সন্দেহ করে তাদেরই ধরতে এসেছিল। জঙ্গলের মধ্যে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে শরীর যেন ক্লান্ত হয়ে এসেছিল ওদের। একটা গাছের কাছে হেলান দিয়ে বসে পড়ল। মহিম বলল, আর তো হাঁটতে পারি না ভবানী, আর ভিতরে গিয়ে কাজ নেই। এখানেই কোথাও একটা অপেক্ষা করি। গ্রামের লোকেরা রাতের বেলা জঙ্গলে খুঁজতে আসবে বলে মনে হয় না। ভবানী কিন্তু ততক্ষণে কি যেন একটা শুনতে পেয়েছে। জঙ্গলের ভেতরে একটা শব্দ অনেকক্ষণ ধরে আসছিল। এইবার যেন সেই শব্দটা বেশি ভালো করে শোনা যায়। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখল ভবানী। হ্যাঁ, জঙ্গলের অনেকটা ভেতরে এসে পড়েছে ওরা। ভবানীর মনে হলো একটা শব্দ শুধু নয়, পাতার উপর খসখসে শব্দে যেন কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। ভবানীর কথা শুনে মহিম কান খাড়া করে শোনার চেষ্টা করল। হ্যাঁ, ভবানী তো ঠিকই বলেছে। পাতার উপর খসখসে একটা শব্দ মাঝে মাঝেই শোনা যাচ্ছে, আবার যেন সেটা থমকে যাচ্ছে। তাহলে কি গ্রাম থেকে কেউ ওদের পিছু পিছু এইখানে এসে ঢুকলো? কথাটা মনে হতেই মহিম দু পায়ে উঠে দাঁড়ালো। ভবানীকে কিছু বলার সুযোগ না দিয়েই আরো ভেতরের দিকে হাঁটতে লাগলো। তার হাতটা টান দিয়ে ভবানী বলে, আরে আরে কি করছো? প্রাণের মায়া যে বড় মায়া। যদিও তাদের বাড়ির লোকের অবস্থা কি তা তারা জানে না, যেহেতু তারা বাড়িতে নেই। মহিম আর ভবানী পাশাপাশি থাকে। তাদের দুজনের পরিবার অর্থাৎ বউ বাচ্চারা মিলে পাশের গ্রামে মহিমের শ্বশুর বাড়িতে মেলা দেখতে গিয়েছে। দুদিন ওইখানেই থাকার কথা। এই সব কথা এখন মনে পড়ছিল, যদিও আগেই মহিমের বউ বলেছিল, তুমি যে জমিদারের বিরুদ্ধে এমনভাবে দাঁড়াচ্ছ, তুমি জমিদারের ক্ষমতা জানো না? ওই গ্রামের লোকেরা, ওরা কি মানুষ নাকি? জমিদারের ফেলে দেওয়া এঁটো কাটা খেয়েই তো ওরা এখনো বেঁচে আছে। জমিদারের বিরুদ্ধে দাঁড়াবার মতো ক্ষমতা ওদের আছে? কিন্তু তাই বলে এমনভাবে তো জমিদারের অন্যায় মেনে নেওয়া যায় না। প্রত্যেকবার ফসল তোলার সময় নানা অজুহাত দিয়ে ফসলের বেশিরভাগটাই সে নিয়ে নেয়। তারপর তো এটা ওটা আছেই। গ্রামের মেয়ে বউদের ওপর জমিদার এবং তার লাঠিয়ালদের খারাপ নজর, সে তো তুমি জানোই। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করতে নেই। তোমায় তো আগেই বলেছি, চলো পাশের গ্রামে চলে যাই। আমার বাপের বাড়ির ভিটেতেই বাস করব, সেখানেই চাষবাস করো না হয়।
এখানকার জমির মায়া ত্যাগ করো। মহিম মায়া ত্যাগ করতে পারেনি, তেমনি এটা করতে পারেনি ভবানী। কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে রুখেও দাঁড়িয়েছিল। জমিদারের লোকেরা সকলের বাড়িতে এসে বলেছিল এবারের ফসলের অর্ধেকটা জমিদারের খাতায় তুলতে হবে, কি সব নাকি হিসেব বাকি আছে। তখন দুজনে মিলে জমিদারের লোকেদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। লাঠালাঠি একপ্রস্ত হয়েছিল। তাদের বিরুদ্ধে জমিদারের লোকেরা বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। তাতেই জমিদারের রাগ হয়েছিল, আর তাই আজ এমনভাবে মিথ্যে ডাকাতির কথা গ্রামের লোকেদের দিয়ে বলালো। এই জঙ্গলের আরও ভেতরে চলে গেলাম বলে তো কই মনে হচ্ছে না, কিন্তু এই সেই খসখস শব্দটা যেন এখনো শুনতে পাচ্ছি, তাই না? মহিম কিন্তু এবারে শুনতে পাচ্ছিল না। ভবানীর কানে খসখসে শব্দটা এলো। মহিম আকাশের দিকে তাকিয়ে চাঁদটা দেখছিল। জঙ্গলের মধ্যে থেকে চাঁদটাকে দেখতে অন্যরকম বলে মনে হচ্ছে। আর ঠিক তখনই চাপা একটা খসখসে শব্দ করে ওদের ঠিক পাশ থেকে কালো মতো কি যেন একটা দৌড়ে গেল ভেতরের দিকে। সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর থেকে একটা শেয়াল ডেকে উঠল। ভবানী চমকে উঠল। মহিম জিনিসটা দেখেনি, কিন্তু ভবানী দেখেছিল। কালো কুচকুচে শেয়ালটা যেন চোখের নিমেষে ওদের এক কাছ থেকে সরে গেল। আর তার চেয়েও বড় কথা, শেয়ালটার দুটো চোখ যেন জ্বলছে। অন্ধকারে শেয়ালের চোখ তো জ্বলবেই, তবু এই জ্বালাটা যেন একটু অন্যরকম, যেন ধকধক করে আগুনের মতো জ্বলছিল। এই বলি, শেয়ালটাকে দেখতে পেলি? এই চোখটা কেমন যেন অদ্ভুত বলে মনে হচ্ছিল। শিয়াল? আমাদের আশেপাশে সত্যিই কি শিয়াল এসেছে? জঙ্গলের ভেতরে শিয়াল নিয়ে একটা গল্প আছে না? কি যেন গল্পটা শুনেছিলাম, মনে পড়ছে না ভালোভাবে। ছোটবেলায় যেন শুনেছিলাম। গল্পের কথা মনে পড়তেই ভবানীর গোটা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। এই জঙ্গলের ভেতরে কোথাও এক অন্ধকার শেয়াল দেবতার মন্দির আছে বলে গ্রামের লোকেরা বলা বলি করে, তবে তা কেউ চোখে দেখেনি। অনেক আগে কি যেন ঘটেছিল এই জঙ্গলের ভেতর, আর তারপর থেকে এখানে কেউ আসে না। ওই শেয়ালের কথা একবার আমার বাবা আমায় বলেছিল। যা বলেছিল তারপর আর জঙ্গলে আসার সাহস করতে পারিনি কোনোদিনও। আজ যদি বেকার দায় না পড়তাম তাহলে কোনোদিনও আসতাম না এই জঙ্গলে। আমাদের সাবধানে থাকতে হবে কিন্তু মহিম, বিশেষ করে শেয়ালদের হাত থেকে। আসার সময় সঙ্গে করে এই ছুরিটাই নিয়ে এসেছি। আমার পূর্বপুরুষের ছুরি নাকি এমনভাবে বাঁকানো ছিল। এই গ্রামে আর কারোর কাছে এরকম ছুরি নেই, যদি কোনো কাজে লাগে। মহিম হাত বার করে ছুরিটা একবার দেখালো। চাঁদের আলোয় সেটা ঝকঝক করে উঠল ভবানী আর মহিমের চোখে। ঠিক তখনই এই জঙ্গলের ভেতরে একসঙ্গে অনেকগুলো শেয়াল যেন হুক্কা হুয়া করে ডেকে উঠল। কি বলছিস তোরা? মহিম আর ভবানী পালিয়েছে, ওই জঙ্গলের ভেতরে ঢুকেছে। যেভাবেই হোক ওদের আজ রাতের মধ্যেই আমার কাছে নিয়ে আসবি, আমি কোনো কথা শুনবো না। কিন্তু জমিদার মশাই, ওই জঙ্গলের ভেতরে তো গ্রামের লোকেরা যায় না। তাছাড়া ওই জঙ্গলের ভেতরে নাকি শিয়াল দেবতার মন্দির আছে। রাতের অন্ধকার হলে সেই শিয়াল দেবতার মন্দিরে কে যেন জেগে ওঠে। মানে সে মানুষ নয়, আবার সে আলো নয়, সে নাকি অন্য কিছু। ওসব কথা আমি কিছু জানি না। বাছা বাছা 5 জন লাঠিয়াল নিয়ে যা, আর তাদেরকে নিয়ে ভোর হবার আগেই যেভাবেই হোক ওদের দুজনকে এই জঙ্গল থেকে বার করে আনবি। আর না হলে ওদের দুজনকে মেরে ওই জঙ্গলের মধ্যে পুঁতে ফেলবি, যাতে আমার বিরুদ্ধে মহিমপুর গ্রামে আর কেউ দাঁড়াবার সাহস করতে না পারে। জমিদারের রক্তচক্ষুর দিকে তাকিয়ে
মুকুন্দ আর কিছু বলার সাহস পেল না। 5 জন বাছা বাছা লাঠিয়াল নিয়ে বেরিয়ে এলো। লাঠিয়ালরা কিন্তু প্রথমে রাজি ছিল না, পরে যখন শুনলো এই কাজটা করতে পারলেই গোটা বছরের ধান পাওয়া যাবে, তখন পেটের দায়ে তারা রাজি হলো। পথে নেমে একজন লাঠিয়াল মুকুন্দকে বলল, সর্দার, শুনেছি ওই জঙ্গলে কিছু একটা আছে। আপনি তো অনেক কিছুই জানেন, ওই জঙ্গলের ব্যাপারে কিছু জানেন? ভবানী আর মহিম ছেলে খারাপ নয়। ওদের আমি আগেই বলেছিলাম যে জমিদারের বিরুদ্ধে না যেতে। আমরা আর কি করি বলো? জমিদারের কথা না শুনলে আমাদের মরতে হবে, আর জমিদারের কথা শুনলে ওই ভবানী আর মহিমকে মরতে হবে। ওরা যাওয়ার আর কোনো জায়গা পেল না, ওই জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকে পড়ল। কিন্তু জঙ্গলে আছেটা কি? ওই জঙ্গলে কি আছে সে কথা কেউ জানে না। আজ থেকে অনেক বছর আগেই গ্রামেরই কোনো একজন এই জঙ্গলের মধ্যে কাউকে একটা বন্দি করে রেখে এসেছিল। তাকে নাকি দেখতে অনেকটা শেয়ালের মতো, কিন্তু সে আসলে শেয়াল নয়। সেই বুড়ো লোকটা নিজে নিজের হাতে গলা কেটে মরেছিল। তার মৃতদেহ এই জমিদাররাই পূর্বপুরুষের পাশে, তার মৃতদেহ এই জমিদারেরই পূর্বপুরুষদের পায়ের কাছে এসে পড়েছিল। তখন থেকেই ওই জঙ্গল অভিশপ্ত। রাতের বেলা জঙ্গলে ঢোকার সাহস কেউ করে না। ওরা সবাই সঙ্গে করে লাঠি আর আলো আনবে। বিপদ যদি কিছু বুঝি তাহলে তখনই সেখান থেকে চলে আসব। জমিদারকে এসে বলবো মহিম আর ভবানী পালিয়েছে। মুকুন্দ লাঠিয়াল নিয়ে পথ চলতে শুরু করলো। ওদিকে ভবানী তখন মহিমকে তার শোনা এই গল্পটা বলতে শুরু করেছে, যে কথা সে শুনেছিল তার বাবার কাছ থেকে। বাবার মুখে যেমনটা শুনেছিলাম ঠিক তেমনটাই বলছি শোন। আমি কিন্তু এসবের কিছু জানতামও না। বাবার বয়স তখন খুবই কম, শুনেছি তখন বিয়েও হয়নি। একদিন গ্রামেরই এক বন্ধুর সঙ্গে বাজি ধরে সে ঠিক করলো ওই জঙ্গলের ভেতরে রাত কাটাতে যাবে। আবার শুধু তাই নয় রে, ওই জঙ্গলের ভেতরে শেয়াল দেবতার মন্দির যেখানটায় রয়েছে সেই মন্দিরেও নাকি যাবে। আরে কখনো কিন্তু দিনের বেলাতেও কেউ ওই জঙ্গলে ঢুকে শেয়াল দেবতার মন্দির খুঁজে বাড়ি করেনি। এদিকে বাবা সে আবার প্রমাণ করবে সে ওই জঙ্গলের মন্দিরের মধ্যে গিয়েছিল। জানা গেল শেয়াল দেবতার মন্দির থেকে ওই পাথরের ভাঙা অংশ বা ভাঙা কোনো টুকরো নিয়ে আসবে। কারণ অনেক বছর আগে যখন ওই মন্দিরের কাছে জমিদার বংশের লোকেরা গিয়েছিল তখন তারা নাকি দেখেছিল এক পাশটা ভেঙে পড়ে গেছে, সেখানের পাথর নাকি কালো কুচকুচে। বাবার কথায় গ্রামের তার কয়েকটা বন্ধু সবাই মিলে কিন্তু জঙ্গলের পথের কাছে গিয়ে দাঁড়ালো। সেদিন আবার ছিল শনিবার, আকাশে চাঁদও রয়েছে। বাকিরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর বাবা সোজা ঢুকে গেল জঙ্গলের মধ্যে। সাহসের ঝোঁকে বেশ খানিকটা ভেতর দিকে গিয়েও ছিল, কিন্তু শেয়াল দেবতার মন্দির কোথায় সে তো নিজেও জানে না। এদিকে গ্রামের একটাই মাত্র পথ জঙ্গলের ভেতরে ঢোকার। অনেকখানি ভিতরে ঢুকলে নাকি সেই মন্দিরের খোঁজ পাওয়া যায়, এমন সব কথা শুনেছিল সে। বাবা জেদ করে সেই পথ ধরে চলতে চলতে আবার অনেকক্ষণ হাঁটল। তারপর দেখতে পেল একটা বুড়ো মতোকে গাছের তলায় বসে মাটির উপর কি যেন একটা করছে। তার সামনে রাখা আছে নাকি একটা কলা পাতা, সেই কলা পাতার ওপর কি যেন আবার রাখা। বাবা বেশ অবাক হয়ে গেল। গ্রামের লোকেরা তো এখানে কই আসে না, তাহলে এই বুড়ো লোকটা এখানে আবার কি করছে? দাদু, তুমি এখানে কি করছো? এই জঙ্গলের ভিতরে তো কোনো লোক আসে না, তাহলে তুমি? বাবার কথায় বুড়ো লোকটা মুখ তুলে তাকাতেই বাবা একটু চমকে উঠল। লোকটার চোখ দুটো কেমন ধকধক করছে, মুখটা সামান্য হাঁ করা, মুখের ভেতর থেকে লালা গড়িয়ে পড়ছে, আর সে মুখের ভেতরের দাঁতের আগাগুলো কেমন যেন সূচালো। চাঁদের আলোয় ভালো করেই দেখা গেল। বুড়োটা খিলখিলিয়ে হেসে উঠে বলল, ওকে খেতে দিচ্ছি সময় মতো। ওকে খেতে না দিলে যে কি হতে পারে তা তুই জানিস না। কিন্তু তুই এখানে এসেছিস কেন? ভয়ে তো
কেউ এই জঙ্গলে ঢোকে না। বাবা তখন তার সব কথাটাই লোকটাকে খুলে বলল। লোকটা সব কিছু শুনে বলল, তোর সাহস আছে বলতে হবে। বন্ধুদের সঙ্গে কথা বলে জঙ্গলের মধ্যে এখানে এসে ভালো করিসনি। এখনই ফিরে যা, আজকে একটু পরেই ও আসবে। বাবা কিন্তু যেমন সাহসী ছিল তেমনই ছিল একগুঁয়ে। সেও জেদ ধরে বলল, মন্দির কোথায় আছে তা বলে দাও, আমি সেখানে গিয়ে একটা পাথর নিয়ে তারপরে ফিরে যাই। বৃদ্ধ লোকটা এবার কিছুক্ষণ বাবার দিকে মুখ তুলে তাকিয়ে থেকে আঙুলটা তুলে দেখিয়ে দিল জঙ্গলের দিকে। বাবা সেখানে চলে আসতে যাবে, ঠিক এমন সময় কাঁচা মাংসের একটা গন্ধ পেল নাকি। মুরগি ছাড়ালে মাংস রান্না করার আগে যেমন কাঁচা মাংসের গন্ধ হয়, ঠিক তেমনই ছিল সেই গন্ধ। কলা পাতার দিকে তাকাতেই দেখতে পেল লোকটার দুটো পায়ের মাঝখানে রাখা রয়েছে একটা মুরগি। সেই মুরগিটার মাথার কাছ থেকে লোকটা চামড়া ছাড়াতে শুরু করেছে, আর হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খুবলে মাংস রাখতে শুরু করেছে সেই পাতায়। কলার পাতার উপর সেই ব্যাপারটা দেখে ঘেন্নায় বাবার শরীরটা কেমন যেন করে উঠল। বাবা বলল, মুরগির কাঁচা মাংস এমনভাবে তুমি বার করছো কেন? এগুলো দিয়ে কি হবে? বৃদ্ধ আবার আগের মতো খিলখিল করে হেসে উঠল। বাবার মনে হলো তার মুখ থেকে যেন লালা গড়িয়ে টপ টপ করে সেই কলা পাতার পাশেই পড়তে শুরু করেছে। যা 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 যা, এখান থেকে চলে যা। প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। ওই মন্দিরে যাস না। বাবা কিন্তু লোকটার কথা শুনল না। সে সোজা হেঁটে চলে গেল সামনের দিকে খানিকটা। এদিকে পথটা কিন্তু ভেতরে জঙ্গলের দিকে ঢুকে গেছে। ডাল পাতা সরিয়ে যেতে হবে ভিতরে। পেছনে তাকিয়ে বুড়ো লোকটাকে সেই কথাটা জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় বাবা দেখতে পায় পেছনে গাছের তলায় কেউ নেই। আরে এইমাত্র লোকটা এখানে বসেছিল, তাহলে এত অল্প সময়ের মধ্যে গেল কোথায়? বৃদ্ধ লোকটা যদি ওইখানে বসে থাকে, তাহলে অত অল্প সময়ের মধ্যে সে যাবে কোথায়? কোথায় গেল তা কিন্তু বাবা জানতো না। কিন্তু তখনই দেখতে পেল যে পথ ধরে সে এতক্ষণ ধরে এসেছে, সেই পথের শেষ প্রান্তে কালো মতো কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। তারও চোখ দুটো সেই বুড়োর মতো জল জল করছে। এইভাবে বাবার দিকে তাকিয়ে থেকে একটু একটু করে এগোতে লাগলো তার দিকে। জঙ্গলের শেয়ালের কথা বাবা নিজেও জানতো, তাই সে আর দেরি না করে সঙ্গে সঙ্গে তার কোমরের খাঁজে গুঁজে রাখা ছুরিটা বার করে ধরল। ঠিক যেমন করে তুই আজকে ছুরিটাকে নিয়ে এসেছিস, ঠিক তেমনভাবেই বার করলো বাবা। সেই চকচকে ছুরিটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু ওই কালো ছায়াটা জঙ্গলের মধ্যে কোথায় যে লাফ দিল সেটা আর দেখতে পেল না। যাক, বাঁচা গেল। শেয়াল থাকতে পারে ভেবেই এটা এনেছিলাম। তাড়াতাড়ি গিয়ে মন্দিরের কাছ থেকে পাথরটা নিয়ে চলে আসি, তাহলেই হবে। এইভাবে বাবা যতই জঙ্গলের ভেতরের দিকে ঢোকে, ততই যেন চাঁদের আলো থাকা সত্ত্বেও চারপাশটা কেমন অন্ধকার আর গুমোট হয়ে আসছে। কোথাও কোনো শব্দ নেই। দূর থেকে মাঝে মাঝে শুধু শেয়ালের ডাক ভেসে আসছে। শুধু একটা নয়, যেন অনেকগুলো শেয়াল ডাকছে। আর একটু এগোতেই অন্ধকারের মাঝে এসে ওই কালো পাথরের মন্দিরটা বাবার চোখে পড়ে। এতটা হেঁটে এসে বাবা কিন্তু অনেকটা হাঁপিয়ে পড়েছিল। সে ভাঙা মন্দিরের চাতালের কাছে এসে উপুড় হয়ে বসে পড়ে। এদিক ওদিক অনেক কালো পাথর ছড়িয়ে রয়েছে। সেখান থেকে একটা কালো পাথর তুলে নিয়ে গেলেই হলো। সেই কথা ভেবে বাবা কিন্তু বেশ কিছুক্ষণ বসেও রয়েছিল। সেখানে আর বসে থাকতে থাকতেই তার ঘুম কখন এসে গেল সে বুঝতেও পারল না। কি বলছিস রে? বসে থাকতে থাকতে ঘুম আসতে লাগলো? কিন্তু জঙ্গলের মধ্যে এমন একটা জায়গায় এতক্ষণ ধরে তোর বাবা ভয় পাচ্ছিল, তার মধ্যে ঘুম এলো কি করে? আহা, আগেই তো বলেছি, বাবা আমায় যেমনটা বলেছে আমি তোকে ঠিক তেমনটা করেই তো শোনাচ্ছি। ওই পাথরের ওপরে বসে থাকতে থাকতে যখন ঘুমে বাবার দুটো চোখ জুড়িয়ে আসতে লাগলো, এমন সময় কি হলো জানিস? বাবা ওই পাথরের চাতালে প্রায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে যাচ্ছে। চোখটা বন্ধ করতে যাবে এমন সময়ই দেখতে পেল সেই ভাঙা পাথরের মন্দিরের ওপর একদম ওপরে 4 হাত পায়ে বসে রয়েছে একটা মানুষ। ওখান থেকে এসে একভাবে তাকিয়ে দেখছে বাবাকে। তার চোখ দুটো ঠিক যেন ওই জঙ্গলে দেখা শেয়ালটার মতো জলজল করছে। তার মুখে কিন্তু অজস্র সাদা দাঁতের শাড়ি। ঝকঝক করতে থাকা সেই দাঁতের শাড়ি বাবা এত নিচ থেকেও যেন ভালো করে দেখতে পেল।
বাবা কিছু বুঝে উঠবার আগেই দেখতে পেল লোকটা ভাঙা মন্দিরের দেয়াল চড়ে একটু একটু করে নেমে আসছে নিচের দিকে। বাবার তখন গোটা শরীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। প্রচণ্ড ঘুম পেলে যেমন হয় তেমনভাবেই ইচ্ছা করলেও সে যেন মন্দিরের সিঁড়ি থেকে উঠে দাঁড়াতে পারছে না। এদিকে লোকটা মন্দিরের দেয়াল বেয়ে যতই নিচের দিকে নেমে আসতে লাগলো, তার যেন শরীরটা ধীরে ধীরে ততই বড় হতে লাগলো। একসময় সেই মন্দিরের মতনই বিশাল হয়ে গেল তার শরীর। তার দুটো হাত নেমে এসেছে মন্দিরের চাতালের কাছে, আর তার পা দুটো যেন রয়েছে সেই ভাঙা মন্দিরের মাথার কাছে। বাবার মুখে যখন একথা আমরা শুনেছি তখন কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যতবার বাবা রাতের বেলায় এই কথা আমাদের বলেছিল, বাবার দু চোখে ভয় দেখেছি স্পষ্ট। আবার সেই শব্দটা হলো বলে মনে হচ্ছে না? গাছের উপরে আমাদের কিছু হবে না তো? গাছের উপরে থাকলে তো শুনেছি শেয়াল টেয়াল আর উপরে উঠতে পারে না। আর এই বিপদ হলে তো বুঝতে পারবো। আর তাছাড়া তেমন কিছু হলে তোর কাছে তো ছুরিটা রয়েছে। এমন যদি কিছু বুঝি তাহলে ওই ছুরি দিয়েই তারপর শোন না। গল্প বলতে বলতে ভবানী যেন আনন্দ পেয়েছিল, তাই সে আবার বলতে লাগলো সেই কথা। এদিকে ভবানী আর মহিম যখন জঙ্গলের ভেতরে গাছের তলায় বসে নিজেদের মধ্যে কথা বলছে, তখন জঙ্গলের অপর প্রান্ত থেকে মুকুন্দ আর তার সঙ্গে 5 জন লাঠিয়াল জঙ্গলের ভেতরে ঢুকল। মুকুন্দ এতক্ষণ ধরে ওদের ওই মন্দিরের ব্যাপারে টুকিটাকি কথা বলছিল। এবার 5 জনের মধ্যে একজন বলল, আচ্ছা সর্দার, আপনি বললেন গ্রামের কেউ একজন জঙ্গলের ভেতরে ঢুকেছিল, তারপর সে ওখানে কিছু একটা দেখেছিল, সেটা কি ছিল? যাদের খুঁজতে আমরা জঙ্গলের ভেতরে ঢুকেছি সেই ভবানীর বাবা একমাত্র ওই জঙ্গলে ঢুকেছিল, আর তারপর ফিরে এসে যা বলেছিল তারপরে আর কেউ ওই জঙ্গলে ঢোকার সাহস করেনি। কতটা বললাম জানো তোদের? ওই তো ভবানীর বাবা মন্দিরের কাছে বসেছিল, আর তখন দেখেছিল ভাঙা মন্দিরের ওপর থেকে লম্বা মতন কে যেন একটা নেমে আসছে। এরপরে এসে যা বলেছিল তা শুনলে তোরা ভয় পেয়ে যাবে। থাক, জঙ্গলের মধ্যে ঢোকার সময় ওসব কথা বলে তোদের ভয় দেখাতে চাই না। জঙ্গলের ভেতরে এই পথ দিয়ে গেলে কিন্তু আমরা ওই মন্দিরের কাছাকাছি পৌঁছে যেতে পারি। মুকুন্দর কথা শুনে লাঠিয়ালরা একটু ইতস্তত করলেও গল্প শুনতে চাইছিল তারা, তাই মুকুন্দ আবার গল্পটা বলা শুরু করলো। ভবানীর বাবা দেখতে পেল লম্বা মতো একটা মূর্তি। মন্দিরের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এসে পড়েছে। অত বড় কোনো মানুষ কেন কোনো জন্তু হতে পারে না? ততক্ষণে সেই ঘুমের ভাবটা যেন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে শুরু করেছে। কোনো রকমে সে ওই চাতালের ওপর থেকে সর্বশক্তি দিয়ে নিজের শরীরটাকে যেই মাত্র ধাক্কা দিয়ে মাটির ওপর ফেলল, অমনি তার ঘুম ছুটে গেল। আর ঠিক তখনই খুব কাছে কেউ খিলখিল করে হেসে উঠল। কে ওখানে? কে হাসলো? বারবার তোকে বলেছিলাম, জঙ্গলের ভেতরে ঢুকিস না, তবুও তুই জঙ্গলের ভেতরে ঢুকলি। ও একবার যখন তোকে দেখতে পেয়েছে, তাহলে আজ আর ও কাঁচা মাংস খাবে না, তার বদলে তোর মাংস খাবে। এবার কিন্তু ভবানী বাবা প্রচন্ড ভয় পেল। পিছনে তাকিয়ে সে দেখে মন্দিরের দেওয়ালের গায়ে সেই মূর্তিটাকে আর দেখা যাচ্ছে না। তবে বোঝা যায় ভাঙা মন্দিরের ভেতরে অন্ধকারের মধ্যে দুটো চোখ যেন জল করে ওঠে। বাইরে থেকে সেই বুড়ো লোকটা হাসতে হাসতে কলা পাতায় সেই মুরগির ছেঁড়া ছেঁড়া মাংসগুলো নিয়ে মন্দিরের একদম কাছে এসে পড়েছে। পাতাটা মাটির ওপর রেখে দুটো হাত উপরের দিকে তুলে বিড়বিড় করে কি সমস্ত অদ্ভুত কথা যেন বলতে লাগলো। ওইসব ভবানীর বাবা কিছু বুঝতে পারল না, কিন্তু তারপরেই যেন আশেপাশের জঙ্গলের ভেতরে একসঙ্গে অনেকগুলো শেয়াল হুক্কা হুয়া করে ডেকে উঠল।
আর একটা অদ্ভুত গন্ধ এসে ধাক্কা দিল ভবানীর বাবার নাকে। গন্ধটা আসছে ভাঙা মন্দিরের অন্ধকারের ভেতর থেকে। আর ঠিক তখনই চাপা একটা খসখসে শব্দ যেন পায়ে পায়ে এগিয়ে আসতে লাগলো তার দিকে। দাঁড়া দাঁড়া, তার মানে সেই বুড়ো লোকটার সঙ্গে তোর বাবার দেখা হয়েছিল। সেই বুড়ো লোকটাকেই মন্দিরের কাছে দেখা গিয়েছিল। কিন্তু কলা পাতার মধ্যে ছেঁড়া ছেঁড়া মুরগির মাংস কার জন্য? আর ওই মূর্তিটা যদি মন্দিরের ভেতরে ঢুকেই থাকে, তাহলে সে ভয় পাচ্ছিল না কেন? অত কিছু বোঝার মতো সময় ছিল না বাবার কাছে, কারণ ততক্ষণে জঙ্গলের চারপাশ থেকে যেন পালে পালে শেয়ালের দল এসে হাজির হয়েছে সেখানেই। তাদের অদ্ভুত জলজলে চোখগুলো একভাবে যেন বাবার দিকে তাকিয়ে রয়েছে। বুড়ো লোকটা কেমন খিলখিল করে হাসতে হাসতে চিৎকার করতে লাগলো। মাংস দেখেছিস? কতদিন পরে মাংস এসেছে, খাবি তোরা? বুড়োটার কথার উত্তরে যেন সবকটা শেয়াল একসঙ্গে মুখগুলো ওপর দিকে তুলে ডেকে উঠল। আর ঠিক তখনই বাবা বুঝতে পারল অন্ধকারের ভেতর থেকে যে বাইরে বেরিয়ে এসেছে তার চেহারাটা কিন্তু বিরাট। দুটো হলদে জলজলে চোখ ছাড়া আর কিছু দেখা না গেলেও জন্তুর গা থেকে যেমন গন্ধ বেরোয়, তেমনই মোটকা একটা গন্ধ তার নাকে আসতে লাগলো। এদিকে ততক্ষণে বাবা কিন্তু মন্দির থেকে কালো পাথর তুলে নিজের কোমরে গুঁজে ফেলেছিল। এবার উপায়ান্তর কিছু বুঝতে না পেরে মন্দিরের পেছনের দিকে দৌড়াতে লাগলো। কোমরের কাছে গুঁজে রাখা সেই ছুরিটা ততক্ষণে বার করে ফেলেছে। বৃদ্ধটা পেছন থেকে চিৎকার করে বলল, ওরে ওরে, মাংস খেতে হলে যা যা, ওকে ধরে নিয়ে আয়। একটা কাঁচা মাংস পালাচ্ছে। বুড়োর মুখে শোনা সেই অদ্ভুত কথাগুলো বাবার কানে যেন গরম সীসার মতো এসে পড়েছিল। মন্দিরের পেছনের দিকে জঙ্গলে সে কোথায় দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে, কোন দিকে দৌড়াচ্ছে, কোনো কিছুই জানা ছিল না তার। দৌড়াতে দৌড়াতে বারবার পেছনের দিকে তাকিয়ে একটু দেখতে পাচ্ছিল চাঁদের আলোয় পিল পিল করে যেন শেয়ালের দল তার পিছনে ছুটে আসছে। ভাঙা মন্দিরটা সেইখান থেকে যেন দেখা যায়, ভাঙা মন্দিরটা সেইখান থেকেও দেখা যাচ্ছে। সেই মন্দিরের ঠিক মাথায় দুটো পা রেখে একইভাবে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রয়েছে একটা মূর্তি। সেটাকে এখন আর শেয়াল কিংবা জন্তু বলে মনে হয় না, যেন একটা মানুষ। কিন্তু সেই মানুষের মাথাটা বিশাল বড়। সঙ্গে সঙ্গে বাবার মনে পড়ে গেল শেয়াল দেবতার মন্দিরের কথা। শেয়াল দেবতা কেমন দেখতে হয় কই, সে কথা তো তার জানা নেই। কিন্তু দেবতা যখন, তাহলে অনেকটা মানুষের মতোই দেখতে হবে। এদিকে মুকুন্দ বাকিটা বলা শেষ করতেই তার দলের লোকেরা কিন্তু এইবারে ইতস্তত করতে লাগলো। জঙ্গলের ভেতরে সত্যি যদি অমন শেয়াল দেবতার তার সঙ্গে অত শেয়াল থাকে, তাদের বিরুদ্ধে 5 জনের লাঠিয়ালরা কোনো কাজ করতে পারবে তো বলে মনে হয় না। লাঠিয়াল আবার বলল, সর্দার, ফিরে গেলে হয় না? ফিরে গিয়ে জমিদার মশাইকে কিছু একটা বলবো খন। তোদের ফিরতে হলে তোরা ফিরে যা। একবার যখন আমি এখানে এসেছি, ভবানী আর মহিমকে খুঁজে না বার করে যাব না। বিশেষ করে যদি ওরা শেয়াল দেবতার মন্দিরের দিকে চলে যায়, তাহলে তো ওদেরও বিপদ আছে। আমরা এই গ্রামেরই লোক, জমিদারের কথায় না হয় এমন কাজ করি, কিন্তু ওদের জঙ্গলের ভেতরে এমনভাবে তো মরতে দিতে পারি না। তোরা সবাই ওদের নাম ধরে ডাকাডাকি শুরু কর। ওরা যতটা হেঁটে এসেছিল সেখান থেকে ভবানী এবং মহিমের নাম ধরে লাঠিয়ালরা আবার ডাকতে শুরু করলো, ভবানী, ভবানী, কোথায় তোরা? কিন্তু তাতে লাভ কিছুই হলো না। শুধু একটু আগে শুনতে পাওয়া সেই খসখসে শব্দটা বেড়ে উঠল। হঠাৎ করে ওদের রক্ত জল করে দেওয়ার মতো একটা শেয়ালের হুঙ্কার শুনতে পেল। খুব কাছেই, বেশি দূরে নয়। আসলে ওরাই যেদিক থেকে ঢুকেছিল সেদিক থেকে শেয়াল দেবতার মন্দির যত দূরে, মহিম এবং ভবানীর থেকেও ঠিক তত দূরে ছিল, কিন্তু অন্য পাশে।
এদিকে হুঙ্কারটা যেমন মুকুন্দরা শুনতে পেয়েছে, তেমন ভবানী আর মহিমও শুনতে পেয়েছে। ভবানী তার গল্প বলা থামিয়ে কান খাড়া করল। এই বলি, শুনতে পেয়েছিস? ওটা কি তোর কোনো সাধারণ শেয়ালের ডাক বলে মনে হয়? এই মহিম দেখ, জঙ্গলে ঢুকে কিন্তু আমরা বড় ভুল করে ফেলেছি। আজকে এই গাছ থেকে আমরা আর নামবো না। মহিম কোমরের কাছে থাকা ছুরিটায় একবার হাত বুলিয়ে হেসে উঠে বলল, ও ছুরি তো আমার কাছে আছে, চিন্তা নেই, এটা বাদ দে। তোর বাবার তারপর কি হয়েছিল সেটা বল। ভবানী কিছু বলতে যাবে এমন সময় গাছের নিচের দিকে তার নজর পড়ল। এতক্ষণ ধরে সেদিকে নজর পড়েনি। গাছের নিচে একজন চুপ করে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তাদের দিকেই তাকিয়ে আছে। ব্যাপারটা লক্ষ্য করে ভবানী কেমন চমকে উঠল। লোকটার চোখের দৃষ্টিটা মোটেই ভালো নয়, জলজলে উজ্জ্বল দৃষ্টি। বাবার কথা মনে পড়ে গেল ভবানীর। লোকটার মুখে একটা অদ্ভুত হাসি, চাঁদের আলোয় নয়, অন্ধকারেই লোকটাকে দেখা যাচ্ছে। ভবানী আমতা আমতা করে বলল, কে রে ওখানে? একটা সূচালো হিংস্র হাসির শব্দ শোনা গেল। গাছের তলা থেকে যেন এতক্ষণ ধরে ওদের কথা বলার জন্যই অপেক্ষা করছিল লোকটা। এবার খিলখিল করে হাসি মাখা গলায় বলল, শিয়াল দেবতার খাবার এসেছে যে, অনেকদিন পরে এসেছে আজকে। আবার শিয়াল দেবতা খাবার পাবে, খাবার পাবে। এই বুড়ো, তুই এখানে এলি কোথা থেকে? তুই কে বলতো? দেখ, জমিদারের যদি লোক হোস তাহলে এখান থেকে চলে যা, না হলে ছুরি দিয়ে তোর গলা কেটে দেব। আমায় মরতে হবে না, যারা মরতে চলেছে তারা মন্দিরের কাছাকাছি চলে গেছে। ওই যে ভালো করে শোনো, ভালো করে শোনো ওদের চিৎকার, শোনো। মহিম আর ভবানী কান খাড়া করল, কিন্তু চিৎকার তো শোনা গেল না। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর যেন মনে হলো অনেক দূর থেকে সত্যি সত্যি একসঙ্গে তাদের কথা শোনা যাচ্ছে। মহিম আর ভবানী চমকে উঠল। নিচের দিকে তাকিয়ে লোকটাকে বলতে গেল, জঙ্গলের মধ্যে মনে হয় আমরা ছাড়া অন্য কেউ আছে। তাহলে কারা ঢুকেছে? জমিদারের লোক? এই বুড়ো, সত্যি কথা বল। কিন্তু কাকে কথা বলছে? গাছের তলায় তো কোথাও কেউ নেই, এমনকি আশেপাশেও কোথাও কেউ নেই। বুড়ো লোকটা এমন নিঃশব্দে কোথায় চলে গেল সে কথা ওরা বুঝতে পারে না। তখনই ভেতরের দিক থেকে একটা রক্ত জল করা আর্তনাদ ভেসে এলো। মানুষের গলার চিৎকার। কথাটা বুঝতে পেরেই ওরা জড়সড় হয়ে গাছে বসে থাকতে চাইল না। ভবানী বলল, এখানে বসে থাকলে হবে না। ওরা যদি একবার আসে ওরা কিন্তু গাছেও উঠতে পারে। আরে কি পাগলের মতো কথা বলছিস? শিয়াল কখনো গাছে উঠতে পারে না। আরে বাবা, তুই বুঝতে পারছিস না। এইখানে শেয়াল নয়, শেয়াল দেবতার ডাকে যারা উঠে আসে তারা জ্যান্ত কোনো শেয়াল নয়। এখানে মাটির তলায় যে শেয়ালের মৃতদেহ পোঁতা আছে সে কথা তুই জানিস না? এই কথাটা কিন্তু মহিমের জানা ছিল না, তাই সে কৌতূহলী গলায় প্রশ্ন করতে যাওয়ার আগে আরও একবার আর্তনাদ ভেসে এলো। মহিমরা দেরি করল না, তাড়াতাড়ি দুজনে মিলে গাছ থেকে নেমে যেদিক থেকে চিৎকার ভেসে এসেছে ঠিক সেই দিকেই এগোতে লাগলো। কারণ ততক্ষণে চিৎকার ছাড়াও আরও মানুষের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে। মুকুন্দর সঙ্গে যে লাঠিয়ালরা এগিয়ে আসছিল তাদের পেছনের দিকের একটা লোককে হঠাৎ করে অন্ধকার থেকে কে যেন আক্রমণ করে বসে। ওরা কোনো কিছু বুঝে ওঠার আগেই লোকটার আর্তনাদ ধীরে ধীরে জঙ্গলের ভেতরের দিকে চলে যায়। বাকিরা ভয়ে পাথরের মতো হয়ে গেলেও মুকুন্দ লাঠি হাতে সামনে এগিয়ে যায়। ভবানী, মহিম, এই মহিম, আমি জানি এই কাজ তোদের ছাড়া অন্য কারোর হতে পারে না। আরে আমরা তোদের শত্রু নই,
জমিদারের কথায় আমরা এসেছি। বাকি লাঠিয়ালটাও তার সঙ্গ নিল, কিন্তু মরণ আর্তনাদ যেন একবার উঠেই তার চিৎকারটা যেন আস্তে আস্তে ভেতরের দিকে কোথাও মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে একসঙ্গে কতগুলো শেয়াল হুক্কা হুয়া করে ডেকে উঠল। আগেই বলেছিলাম সর্দার, আজকে রাতে জঙ্গলে না ঢুকতে। এত কিছু যখন এই জঙ্গলে হয়েছে, এত কিছু আপনি জানেন, তারপর এখানে ঢুকতে রাজি হলেন কেন? শিয়াল দেবতাকে আমি দেখতে চাই। অনেকবার ভেবেছি জঙ্গলে ঢুকে ওই মন্দির পর্যন্ত যাব, কিন্তু কোনোদিন সাহস করতে পারিনি। আর আজ যখন মহিমার ভবানী ঢুকেছে, তখন আমরাও ঢুকবো। তোরা সবাই একসঙ্গে থাক দেখি। এই, কেউ পিছিয়ে পড়বি না। কথাটা বলে মুকুন্দ আর বাকিরা যেই পিছনে ঘুরেছে, অমনি তাদের পিছনের দিক থেকে আরো দুজন লাঠিয়ালকে অন্ধকারের মধ্যে কি জানি টেনে নিয়ে গেল। এইবার কিন্তু ওরা দেখতে পেয়েছে চার পেয়ে বেশ কয়েকটা প্রাণী পেছন থেকে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের টানতে লাগলো। হ্যারিকেনের আলোটা পিছনের দিকে ঘুরে যেই ওদের গায়ে পড়ল, প্রাণীগুলো ওদের দিকে মুখ তুলে তাকালো। ওদের মুখে লেগে রয়েছে রক্ত। ঠিক শেয়ালের মতো দেখতে হলেও তাদের চেহারাগুলো যেন বড় আর লম্বা, মুখগুলো অদ্ভুত সূচালো, আর সেই মুখের ভেতরে যেন কুমিরের মতো অদ্ভুত দাঁত। একজন লাঠিয়ালের পা কামড়ে ধরে একটা হ্যাচকা টান দিয়ে ছিঁড়ে ফেলল। তার সঙ্গে সঙ্গে বাকি দুজন লাঠিয়াল ভয়াতুর হয়ে গেলেও মুকুন্দ লাঠি নিয়ে ওদের বাঁচাবার জন্য এগিয়ে গিয়েছিল, কিন্তু পারল না। সর্দার, সর্দার, আমার ভীষণ ভয় করছে সর্দার। চলুন চলুন, তাড়াতাড়ি ভেতরের দিকে যাই। কিন্তু আমরা জঙ্গলের কোন দিক দিয়ে ঢুকেছিলাম সর্দার? রাতের আঁধারে চাঁদের আলোয় জঙ্গলে প্রবেশের পথটা ওরা যেন ভুলে গিয়েছিল। তাড়াহুড়ো করে মুকুন্দ আর বাকি দুজন লাঠিয়াল সেদিকেই এগোতে লাগলো। ওরা যেদিকে হেঁটে চলেছে, জঙ্গলের মধ্যে অন্য দিক থেকেও মহিম এবং ভবানী সেই দিকেই হেঁটে আসছে। ভবানীর বাবা সাহস করে সেই জঙ্গলে গিয়ে আবার ফিরে আসতে পেরেছে, তখন আমরাও ফিরতে পারবো। কিন্তু তারপরে কি হয়েছিল? ভবানী জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছিল। বাবার কথাগুলো তার মাথার ভেতরে বারবার ঘুরে ফিরে আসছিল, কিন্তু মহিমকে বলতে ইচ্ছে হচ্ছিল না। যদি সেই কথা শুনতে পায়, তাহলে এক্ষুনি হয়তো জঙ্গল থেকে বাইরে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে শুরু করবে। ভবানীর মনে পড়তে লাগলো বাবার কথাগুলো। পেছনের দিকে ছুটতে ছুটতে মন্দিরের মাথার ওপরে সেই লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ভবানীর বাবা। বুঝতে পেরেছিল শেয়াল দেবতা বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেটাই হলো ওটা। ততক্ষণে পেছনের শেয়ালগুলো ছুটতে ছুটতে তার কাছাকাছি এসে পড়েছে। এইদিকে মন্দিরের চৌহদ্দির পিছনের দিকের জঙ্গলটা গোল করে একটা জায়গা আছে। সেই জায়গাটার কাছাকাছি আসতেই একটা ব্যাপার বুঝতে পারল ভবানীর বাবা। শেয়ালগুলো কিন্তু একবারও ডাকছে না, চুপচাপ পিছু নিয়ে চলেছে। এতক্ষণ ধরে ডাকাডাকি করলেও এখন কেমন যেন শান্ত হয়ে গেছে। অন্ধকারের মধ্যে শেয়ালের ডাক না শুনলে তাদের উপস্থিতি বোঝা যায় না। কোন দিকে চলেছি কোনো কিছুই আমি জানি না। যদি উল্টো পথে শেয়ালগুলোর দিকে গিয়ে পৌঁছাই, তাহলে কি হবে? আমি এখন কি করব? ভবানীর বাবা কোনো কিছুই বুঝতে পারছিল না। বন্ধুদের কথা, বাড়ির কথা, মহিমপুর গ্রামের কথা সব কিছু মনে পড়তে লাগলো। এই জঙ্গল থেকে আজ রাতে বাইরে বের হতে না পারলে তার সব কিছু শেষ হয়ে যাবে। ঠিক তখনই পায়ের কাছে কোনো কিছুতে একটা হোঁচট খেয়ে ছিটকে গিয়ে পড়ল পথের কাছে। মাথার কাছে একটা গাছের ধাক্কা লাগলে গল গল করে রক্ত বেরোতে লাগলো সেখান থেকে। ভবানীর বাবা কোনো রকমে উঠে আবার এগোতে যাবে, তখন একটু আশ্চর্য ব্যাপার খেয়াল করল। পিছনের দিকে সেই শেয়ালগুলো আর তার পিছু নিয়ে আসছে না। বহুদূর থেকে সেই শেয়াল দেবতার মন্দিরের পুরোটা ভালোভাবে দেখা যায় না, কিন্তু ওটা কি?
গোটা শরীর থরথর করে কাঁপতে লাগলো ভবানীর বাবার, কারণ সেইখান থেকে দেখতে পেয়েছে অত বড় বড় জঙ্গলের গাছগুলোর মাথার উপরে যেন দেখা যাচ্ছে সেই শেয়াল দেবতাকে। মন্দিরের চূড়ার ওপর দাঁড়িয়ে থাকলে তাকে এখান থেকে দেখা সম্ভব নয়, কিন্তু মুহূর্তের মধ্যে তার মনে পড়ে গেল মন্দিরের ভাঙা উপরের জায়গাটা থেকে নিচ পর্যন্ত নেমে এসেছিল একটা মূর্তি। তাহলে কি এত বড় হয়ে গেছে তার গোটা শরীর? কিন্তু এটা আসলে কে? সেখানে দাঁড়িয়ে তাকিয়ে রইল ভবানীর বাবা। মূর্তিটাও যে তার দিকেই তাকিয়ে রয়েছে, এত দূর থেকেও যেন তার দুটো উজ্জ্বল চোখ দেখা যাচ্ছে। ওটা কোনো শেয়ালের মূর্তি হতে পারে না, ওটা মানুষ। মানুষের দুটো চোখ এমন হতে পারে যদি সেটা মানুষ না হয়ে অন্য কিছু হয়ে যায়। মাথার ভেতর যেন গোলমাল হয়ে আসছিল তার, তবুও কোনো রকমে ছুটে এসে একটা গাছের উপরে উঠে বসল সে। বাকিটা ভবানীর বাবা আর কাউকে বলেনি। আর কিভাবে যে শেষ রাতে প্রায় আধমরা হয়ে বাড়িতে পৌঁছেছিল। তারপর 3 দিন তার জ্বর ছিল। কবিরাজ অনেক চেষ্টা করে তাকে বাঁচিয়েছিল, কিন্তু জঙ্গলের মধ্যে থাকা সেই শেয়াল দেবতার মন্দির, তার অদ্ভুত ভয়ের কথা সে খানিকটা বললেও বাকিটা কিছুই বলেনি। ভবানী আর মহিম হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর দিয়ে একটা গাছের তলায় এসে পড়েছে। এমন সময় তাদের পেছনে কারো পায়ের শব্দ শুনে চমকে উঠে মহিম ছুরিটা বার করে সামনে চালাতে যাবে, এমন সময় দেখা গেল মুকুন্দ এসে দাঁড়িয়েছে। তুমি এখানে কি করে? আর আর তোমার এমন অবস্থা হলো কি করে? মুকুন্দর কাঁধের কাছ থেকে তখন রক্ত ঝরে পড়ছে। কোনো রকমে টলতে টলতে ভবানী আর মহিমের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ে গেল। কোনো মতে বলল, জঙ্গলের মধ্যে শেয়ালের দল। আমাদের আক্রমণ করেছিল, বাকি 5 জন মরেছে। আমি কোনো মতে এখানে এসেছি তোদের দুজনকে ধরার জন্য। জঙ্গলে ঢুকেছিলাম আর কিন্তু আমরা যে এই জঙ্গলের মধ্যে ঢুকেছি। না, গ্রামের একজন তোদের এই জঙ্গলের দিকে আসতে দেখেছিল। সেই বলেছে ডাকাতি যে তোরা করিসনি আর আগুন যে তোরা লাগাসনি, সে কথা আমিও জানি, গ্রামের লোকেরাও জানে। কিন্তু ওই জমিদারের ভয়ে গ্রামের লোকেরা এমন কাজ। গ্রামের লোকেদের কথা এখন আমরা ভাবছি না, আমাদের কথা ভাবছি। কিন্তু তোমাকে আক্রমণ করলো কারা? এই গ্রামে মোকাবিলা করার মতো লাঠিয়াল একমাত্র তুমি, মুকুন্দ সর্দার। তোমার এমন অবস্থা। মুকুন্দ আস্তে আস্তে বলতে লাগলো আসলে কি হয়েছে। জঙ্গলে ঢোকার পরে আমার 3 জন লাঠিয়াল মারা পড়ল। বাকি 2 জনকে নিয়ে এইদিকে হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম। এক সময় তাকিয়ে দেখতে পেলাম সামনে সেই শেয়াল দেবতার মন্দির। কালো পাথরে সেই মন্দিরটা দেখে বাকি 2 জনের কি যেন হয়ে গেল। ওরা পাগলের মতো ছুটে এগোতে লাগলো। আমি যতই বারণ করলাম আমার কোনো কথা শুনলো না। ছুটতে লাগলো তারা মন্দিরের দিকে। আর ঠিক তখনই দেখলাম মন্দিরের পেছনের অন্ধকারের ভেতর থেকে কতগুলো মানুষ যেন ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এলো। অমন কালো কুচকুচে মানুষ আমি কখনো দেখিনি ভবানী। ওরা ছুটে এসে 2 জন লাঠিয়ালকে চারপাশ থেকে ঘিরে ধরল। অথচ ওরা তখন মন্দিরের ভেতরের দিকে কি যেন একটা দেখে চলেছে। মানুষগুলোর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে ওরা চিৎকার করে উঠেছিল। তারপর যা দেখতে পেলাম, নর মানুষ, শেয়ালের মতো লম্বা লম্বা কতগুলো প্রাণী চারপাশ থেকে ঘিরে ধরে খুবলে খুবলে ওদের
শরীর থেকে মাংস খেয়ে চলেছে। আর মন্দিরের চাতালের ওপর দাঁড়িয়ে রয়েছে একটা বুড়ো লোক। সে কি যেন চিৎকার করে, হ্যাঁ সে চিৎকার করে বলছে, কতদিন ধরে কাঁচা মাংস খাসনি? তোদের জন্য তো আর মুরগি আনতে পারি না। ভালো করে খা, ভালো করে খা। কোথায় গেলি তুই? হাসবি না? এমন সময় আমি দেখতে পেলাম সেই ভাঙা মন্দিরের অন্ধকারের ভেতর থেকে কে যেন বেরিয়ে আসছে। দুটো হলদে বড় বড় চোখ সেখান থেকে সোজা আমার দিকে তাকিয়ে রয়েছে। মানুষের চোখ অমন হতে পারে না, ঠিক যেন বড় একটা শেয়ালের মতো জিনিসটা অন্ধকার থেকে বাইরে বেরিয়ে এলো। আশ্চর্য হয়ে গেলাম, সেটা আসলে কি আমি বুঝতে পারছি না। প্রথমে 4 হাত পা বেরিয়ে এলো মন্দিরের চাতালের কাছে, তারপর দুটো পায়ে দাঁড়ালো, তারপর একটা অদ্ভুত স্বরে চিৎকার করে উঠতেই বাকি শেয়ালগুলো আমার লাঠিয়ালদের মৃতদেহ খাওয়া ছেড়ে দিয়ে মুখ তুলে ডাকতে লাগলো। তারপরে আর কি, তারপরে সেই মূর্তিরা সেখান থেকেই প্রচন্ড একটা লাফ দিয়ে এগিয়ে এলো আমার কাছে। আমি কিছু বুঝে ওঠার আগেই তার হাতের প্রচন্ড একটা ঝটকায় আমার মাথাটা গলা থেকে ছিটকে পড়লো মাটিতে। মুকুন্দ শেষের কথাটা শুনে ভবানী আর মহিম চমকে উঠেছিল। আর তারপরেই মুকুন্দর গলাটা মাটিতে শুয়ে থাকা অবস্থাতেই ঝট করে সরে গেল একপাশে। আর মুকুন্দর কাটা মাথা থেকে কলকল করে বেরিয়ে আসতে লাগলো রক্ত। কিন্তু ওটা কি? রক্তটুকু বাদ দিলে কাটা গলার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো একটা শেয়ালের মাথা। মাথাটা আস্তে আস্তে যেন মুকুন্দর আসল মাথাটার জায়গা নিয়ে নিল। হাতগুলো লম্বা হয়ে গেল, পা দুটো কেমন যেন বদলে গেল। মুহূর্তের মধ্যে মুকুন্দ 4 হাত পায়ে মাটির উপর উঠে দাঁড়ালো। সামনে ছিল মহিম। মহিম কিছু বুঝে ওঠার আগেই মুকুন্দর হাতটা তার বুক বরাবর ঢুকে গেল। বুকের কাছে প্রচণ্ড একটা ধাক্কা পড়তে মহিমের মুখ থেকে রক্ত বেরিয়ে এলো। সে মুকুন্দকে ছাড়াবার চেষ্টা করলেও তার আগেই মুকুন্দর আরেকটা হাত মহিমের গলা থেকে খাবলা মাংস তুলে নিয়েছে। মুকুন্দ অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, শেয়াল দেবতা তার শিকারকে কখনো ছেড়ে দেয় না, কখনো না, বুঝলি? আর একবার যে ওদের হাতে মরেছে, ভবানীর ব্যাপারটা বুঝতে বাকি রইল না। মহিম আর্তনাদ করে ভবানীর দিকে হাতটা বাড়িয়ে দিলেও ভবানী বুঝতে পারল তাকে আর বাঁচানো যাবে না। নখের আঘাতে মহিমের বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা টেনে বার করে ফেলেছে মুকুন্দ। ঠিক এমন কথাই তো বলেছিল তার বাবা। ভবানীর বাবা মারা যাওয়ার আগে ভবানীকে বলেছিল, ভবানী, যদি কোনোদিন যাস তাহলে একটা কথা মনে রাখবি, ওই জঙ্গলে গেলে কখনোই শেয়াল দেবতার খুব কাছাকাছি যাবি না। ওই শেয়াল দেবতা ছাড়া অন্য কেউ তোর ক্ষতি করার ক্ষমতা রাখবে না। কেন? সে কথা তোকে বলবো না, তুই নিজেই বুঝতে পারবি। তবে জঙ্গলে কোনোদিনও যাবি না। আর ওই জঙ্গলের শেয়ালের আঁচড় কিংবা কামড় খাওয়া কারোর কাছাকাছি থাকবি না। কথাটা মনে পড়তেই ভবানী লাফিয়ে উঠল। সে সঠিক সময়ে সরে গিয়েছিল, কারণ তা না হলে মহিমের হাতের বাড়তে থাকা লম্বা লম্বা নখগুলো তার গলা লক্ষ্য করে একটা আঁচড় বসিয়ে দিয়েছিল আর কি। ঝট করে উঠে কি মনে হতে সে দৌড়াতে লাগলো সেই শেয়াল দেবতার মন্দিরের দিকে। ওই মন্দিরের ভিতরে কি আছে তা দেখতেই হবে। ওটা মানুষ না অন্য কিছু, নাকি শেয়াল, তা জানতেই হবে। হঠাৎ করেই ভবানী লক্ষ্য করল তার একপাশে পথের উপরে যেন তার মতোই দৌড়তে দৌড়তে মন্দিরের দিকে চলেছে সেই বুড়ো লোকটা।
এবার খিলখিল করে হাসতে হাসতে বলল, মন্দিরে যাস না, মন্দিরে যাস না, মন্দিরে গেলেই কিন্তু বিপদ। ভবানী আর নিজেকে সামলাতে পারল না। কোমরের কাছে গুঁজে রাখা ছুরিটা নিয়ে বুড়োর দিকে গিয়ে তার গলা বরাবর চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। বুড়োর গলার ওপর থেকে হাতটা নিচের দিকে পড়ে যেতে যেতেই সে ঝট করে তুলে ফেলেছিল জিনিসটা। বুড়োটা আবার আগের মতোই হাসতে লাগলো। তার চোখ দুটো অন্ধকারে জ্বলতে শুরু করেছে। ভবানী চিৎকার করে বলে, আমি জানি ওই শেয়ালের দল আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওই একমাত্র শেয়াল দেবতা ছাড়া আর কেউ পারবে না। ওই শেয়াল দেবতাকে আজ আমি দেখবই, আজ আমি দেখবই ওকে, ও কেন এখানে আছে। বৃদ্ধের মুখটা হঠাৎ করেই যেন কেমন একটা হয়ে গেল। ভবানী সেদিকে তাকালে দেখতে পায় বুড়োর চেহারাটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। তার গলার কাছ থেকে শুকিয়ে আসা রক্ত পড়েছে বুকের ওপরে। খালি গা, একটা ধুতি, তার কঙ্কালের ওপর যেন কেউ চামড়া বসিয়ে দিয়ে গেছে। চোখ দুটোর জায়গায় কালো গর্ত, মুখের জায়গায় দাঁতগুলো বাইরে বেরিয়ে রয়েছে। এমন অবস্থায় বৃদ্ধটা বলল, ভবানী, আমায় তো চিনতে পারিসনি এখনো, এখনো তুই চিনতে পারিসনি আমাকে। ভবানী মুখ তুলে তাকালো তার দিকে। ভবানী তাকে চিনতে পেরেছে। শুধু চিনতে পারেনি, এই শেয়াল দেবতার মন্দির ঘেরা মহিমপুর গ্রামের একটা রহস্য সে এতক্ষণে বুঝতে পেরেছে। ততক্ষণে আশেপাশে শিয়ালের দল ডেকে উঠেছে। পালে পালে জঙ্গলের ভেতর থেকে শিয়াল ছুটে আসছে, কিন্তু ভবানী বুঝতে পারছে তাকেও কেউ স্পর্শ করতে পারবে না। আজ থেকে অনেক বছর আগে জঙ্গলের মধ্যে পিছনে ছুটে যাওয়া শিয়ালের দলকে ভবানীর বাবা যেভাবে থামিয়ে দিয়েছিল, ঠিক সেইভাবেই ভবানী তাদের থামিয়ে দিতে পারবে। দল ছুটে আসছে, আর তার মধ্যে মুকুন্দ, সেই লাঠিয়াল এবং মহিমকেও দেখা গেল। তাদের শরীরটা অর্ধেক মানুষের মতো আর অর্ধেক শিয়ালের মতো। এগোতে লাগলো সেই মন্দিরের ভেতরের অন্ধকারটাকে লক্ষ্য করে। বৃদ্ধটা তার পাশে পাশে চলেছে। এখন আর সে ভবানীকে বাধা দেওয়ার চেষ্টা করছে না। ভবানী চাতালের উপরে সে উঠতেই গোটা মন্দিরটা কেমন যেন থরথর করে কেঁপে ওঠে। ঠিক তখনই ভবানীর মনে হলো তার পিঠের কাছে কে যেন একটা গরম হাত রেখেছে। পিছনে তাকিয়ে দেখতে পেল সেই বুড়োটা কখন যেন মিলিয়ে গেছে অন্ধকারে। মন্দিরের চারপাশে ঝাঁকে ঝাঁকে শেয়াল এসে জড়ো হয়েছে। ভবানীর পিঠের কাছে হাত রাখা লোকটার অবয়ব এইবার দেখতে পেল সে, সেই বুড়ো লোকটাই। কিন্তু এ কি দেখতে পাচ্ছে সে? শান্ত সৌম্য বৃদ্ধ মূর্তি, যেন তার মুখে অদ্ভুত হাসি। ভবানী শুনতে পেল, এতদিন ধরে আমি এখানে অপেক্ষা করেছি আমার রক্তের জন্য। আমার রক্ত ছাড়া তো আর কেউ ওকে মুক্ত করতে পারবে না। তোর বাবা এখানে এমনি এমনি আসেনি, তোর বাবা এসেছিল আমার জন্যই, আমার জন্য। আমি তাকে পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় সে তো ভালো করেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সে ভয় পালিয়ে যায়। কিন্তু তুই পালাসনি। শুধু আমায় কি করতে হবে বলুন? বৃদ্ধ লোকটা একপাশে হাত দেখালো। ভবানী দেখতে পেল সেখানে কলা পাতার উপরে রাখা রয়েছে কতগুলো মুরগির ছেঁড়া ছেঁড়া মাংস। সেটা দেখাতেই ভবানী মাংসগুলো তুলে এগিয়ে নিয়ে গেল। মন্দিরের চাতালের নিচে একপাশে সেটা রাখতেই শেয়ালগুলো গোল করে ওকে ঘিরে দাঁড়িয়ে থাকার সত্ত্বেও কেমন যেন চুপ করে রইল। ভবানী উঠে দাঁড়ালো। তার কানে কানে কে যেন বলতে লাগলো একটা অদ্ভুত কথা।
হুমানি সাকুয়াতুরা নোমাহি। ভবানী উচ্চারণ করতে লাগলো সেই কথাগুলোই। আর তারপরে দেখতে পেল ভাঙা মন্দিরের অন্ধকারের ভেতর থেকে দুটো চোখ আস্তে আস্তে বেরিয়ে আসছে। ভবানীর মনে হলো সে শেয়াল নয়, তার শরীরে ভর করেছে অন্য কেউ। যেন আজ থেকে অনেক বছর আগে বদলে গেছে এই মন্দির, এই জঙ্গল, সব কিছু। ভবানীর বদলে দাঁড়িয়ে রয়েছে এক বৃদ্ধ। সে অদ্ভুতভাবে বলতে লাগলো, আয়, তোর খিদে পেয়েছে না? আমার হাতে ছাড়া যে তুই আবার খাস না, সে তো আমি ভালো করেই জানি রে। কতদিন ধরে তোকে খাওয়াবো বলে অপেক্ষা করছি। নে নে, খেয়ে নে। মন্দিরের অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো এক কালো ছায়া। দুটো চোখ ছাড়া আর কোনো কিছুই ভালোভাবে বোঝা যায় না। যেন এক নিস্তব্ধতা বিরাজ করছে শেয়াল দেবতার মন্দিরের আশেপাশে। ভবানী সেই কলা পাতার উপর মাংসের টুকরোগুলোকে সামনে নিয়ে হাঁটু গেড়ে বসে যেন বাচ্চাকে খাওয়াচ্ছে, ঠিক এমনভাবেই বলল, কতদিন ধরে তোকে খাওয়াতে পারিনি, আয় খেয়ে নে। কতদিন অপেক্ষা করছিস রে? ওই দেখ, ওই দেখ কেমন করছে দেখ। সেদিন তোকে শেষবার খাওয়াতেও পারিনি, খাওয়াতে পারলে আর তোকে এমনভাবে আজ আটকে থাকতে হতো না। আজ তুই মুক্ত। যা 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 যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। ভবানী দাঁড়িয়ে পড়ল। পিছনের দিকে তাকিয়ে দেখল শেয়ালের দল তখন কেমন যেন বদলে গেছে। তারা শেয়াল নয়, চারপাশে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে দাঁড়িয়েছে। অদ্ভুত তাদের দেখতে, সকলেই ক্ষতবিক্ষত। তারা হাঁটু গেড়ে বসে পড়েছে মন্দিরের চারপাশে গোল করে। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসা সেই কালো মূর্তিটা কলাপাতার উপরে রাখা মাংসগুলো চেটে পুটে খেতে লাগলো। যখন শেষটুকু পড়ে রয়েছে, ভবানী বলল, খাবি না? কাঁচা মাংস খাবি? কাঁচা মাংস দেবো রে। ভবানীর দুটো চোখ দিয়ে নামতে লাগলো জল। কিন্তু সে দুঃখের জল নয়, আনন্দের জল। ভবানী বুঝতে পারল তার শরীরে ভর করেছে আজ থেকে অনেক বছর আগের এক বৃদ্ধের আত্মা, যে আত্মা এতদিন ধরে এই জঙ্গলের মাঝেই আশেপাশে কোথাও লুকিয়েছিল, যে বারবার চেয়েছে তারই কোনো এক রক্তের বংশধর এই মন্দির থেকে মুক্ত করুক শেয়াল দেবতাকে। ভবানী ধীরে ধীরে এগিয়ে গেল সামনের দিকে। শেষ মাংসের টুকরোটা মূর্তিটার দিকে এগিয়ে নিয়ে আসতেই মূর্তিটা নিজের লম্বা জিভ দিয়ে মাংসটা নিজের মুখে পড়ল। এইবার তার চেহারাটা দেখা গেল, একটা কালো ছায়া মূর্তি, হলদে ঝকঝকে দুটো চোখ, মুখে সাদা ঝকঝকে দাঁতের শাড়ি, কিন্তু তার মধ্যে আর হিংস্রতা নেই। চুপ করে দাঁড়িয়ে আছে সে। তখনই ডান হাতটা উপরে তুলে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। তারপরে দুটো হাত বড় করে মাটির উপরে রাখতেই কালো পাথরের শেয়াল দেবতার মন্দিরটা যেন থরথর করে কেঁপে উঠল। ভেঙে পড়তে লাগলো একের পর এক পাথরের টুকরো। সেই কালো মূর্তিটা উধাও হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে সেই মানুষের মূর্তিগুলো আবার বদলে গেল শেয়ালে। হুক্কা হুয়া করে ডাকতে ডাকতে অন্ধকারের মধ্যে সেই জঙ্গলে কোথায় যে মিলিয়ে গেল তা কেউ জানে না। ভবানী লুটিয়ে পড়ল সেইখানে। তার পাশে পড়ে রইল মহিমের হাতে ধরা সেই বাঁকানো ছুরিটা। এই রাতেই মহিমপুরের জমিদার কিভাবে যেন মারা পড়েছিল। লোকে বলে কোন এক হিংস্র জন্তু ঘরে ঢুকে তাকে মেরে ফেলেছিল, অথচ গোটা জমিদার বাড়ির লোকেরা কোনো কিছুই জানত না। মুকুন্দ এবং 5 জন লাঠিয়াল, এমনকি মহিম পর্যন্ত হারিয়ে গিয়েছিল। ভবানী পরদিন সকালে গ্রামে ফিরে এসেছিল বটে, তবে সে তখন বদ্ধ উন্মাদ।
মাঝে মাঝেই চিৎকার করে বলে, হায়, মাংস খাবি না? হায়! এরপরে ভবানী গ্রামে থাকতে পারেনি। কিছুদিনের মধ্যেই এই শেয়াল দেবতার মন্দিরের জঙ্গলের মধ্যে কোথায় যেন হারিয়ে গিয়েছিল সে। তার খোঁজ আর কেউ পায়নি। তবে এখনো এই জঙ্গলের মধ্যে মানুষ ভয়ে ঢুকতে পারে না। অনেক রাতের দিকে জঙ্গলের কাছাকাছি গেলে শোনা যায় শেয়ালের ডাক, আর মাঝে মাঝে ভবানী এসে শেয়ালের ডাক ছাপিয়ে চিৎকার করে ওঠে, হায়, মাংস খাবি না? হায়!